আজিজ ভাইও বলছিলেন, সারোয়ার ভাইও বলছিলেন যে আসলে আজিজ ভাই বলছেন যে অথর্ব সরকার, সারোয়ার ভাই বলছিলেন যে উপদেষ্টারা ছেড়ে দে মাকে দে বাচ্চি, এই টাইপের একটা অ্যাটিচিউডের মধ্যে চলে গেছে। এরকমের যখন অবস্থা, তখন এই বিপুল আকাঙ্ক্ষার যেই সাধারণ মানুষের ম্যান্ডেট, সেটির কি হবে? আর সামনের নির্বাচনটা এই সরকার, যেমন সারোয়ার ভাই যেমনটা বলছিলেন যে ডিসি এবং এসপি যারা ছিল তাদেরকে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেটি পারেনি। আমরা বরঞ্চ দেখেছি যে সচিবালয়ে ডিসি নিয়োগের ক্ষেত্রে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেছে, সেটাকে তদন্ত কমিটি আবার 17 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, সেটিরও কোনো ভবিষ্যৎ আমরা দেখিনি। স্বয়ং উপদেষ্টারা নিজেরা বলে যে উপদেষ্টারা কথা আমলারা কথা শুনছে না, কাজ করছে না। আসলে শাসকের আসনে বসে এই ধরনের কথা যখন বলে, তাহলে জাতির এত বড় গুরুত্বপূর্ণ সামনে যে নির্বাচনের কথা আমরা বলছি, সেটি নিয়ে কতটা আশাবাদী হতে পারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য? আসলে প্রশ্নটা আশাবাদী হওয়ার নয়, প্রশ্নটা হচ্ছে এটা আমাদের করতে হবে, অনিবার্য। আচ্ছা, আমাদের কি এখন পিছিয়ে যাওয়ার কোনো উপায় আছে? কোনো সুযোগ নেই, এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই সরকারকে অথর্ব বলি, অকার্যকর বলি, যাই বলি না কেন, এটা একটা সরকার। তো তাহলে এই সরকারকে পরবর্তী সরকারের কাছে তো দায়িত্ব দিয়ে যেতেই হবে। অথর্ব বলে তো অনির্দিষ্টকাল পর্যন্ত যেন তেন ভাবে হয় না, যেন তেন ভাবে যদি হয় সেটা পরে বোঝা যাবে। কিন্তু অথর্ব সরকারকে যদি আমি বলি অথর্ব সরকার, তাকে যত কন্টিনিউ করব তত তো তার অথর্বগিরি আর বাড়বে, তাই না? তাহলে এখন যদি আমি মনে করি, যদি আমি মিন করি, আমরাও যদি মিন করি যে এই সরকার পারছে না, তাহলে আমাদের তো দাবি তোলা উচিত, যেহেতু তুমি পারছো না এবং তুমি করতে চাইছো না এবং ইতিমধ্যে তুমি টায়ার্ড ফিল করছো। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এবং কখনো কখনো তুমি হতাশ হয়ে যাচ্ছ, তো তোমার হতাশা ছড়ানোর অধিকার নাই। মানুষ একটা আশাবাদ থেকে অভ্যুত্থান ঘটিয়েছিল, ঠিক আছে, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দাও। এই নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে তারা বুঝুক, তারা দায়বদ্ধতা নিয়ে কাজ করুক, তারা জবাবদিহির মধ্যে পড়ুক, জনগণ ডিসাইড করুক যে যাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায় তারা তাদের পছন্দ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে কি না। ফলে আমি পারছি না এবং কাউকে আসতেও দেবো না, এইটাও কিন্তু আবার খুব ভালো লক্ষণ হবে না। এক নাম্বার 2, একটা জিনিস খেয়াল করুন যে আমরা বলি না যে এই আগের সরকার ফ্যাসিস্ট ছিল, তো ফ্যাসিস্ট কীভাবে হয়? শোষণ করে বলেই তো সে শাসন করতে চায়। একচেটিয়া যখন লুণ্ঠন হয়, পুঁজিবাদে যখন একচেটিয়া লুণ্ঠন হয়, ছোট পুঁজিগুলোকে গ্রাস করে যখন বড় পুঁজি হয়, যখন মনোপলি হয়, যেমন 6টা চিনি ব্যবসায়ী মিলে গোটা চিনির মার্কেট দখল করে, 5টা তেলের মালিক পুরো তেলকে নিয়ন্ত্রণ করছে, কিংবা চালের বাজার নিয়ন্ত্রণ করছে, আলুর বাজার নিয়ন্ত্রণ করছে, উত্তরবঙ্গের 2 টাকা কেজির ফুলকপি ঢাকায় 30 টাকায় বিক্রি করার জন্য একদম এটা একটা কাঁচা বাজারেরও একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। তার মানে অর্থনীতিতে যেমন সিন্ডিকেট হয়েছে, রাজনীতিতেও সেরকম একটা সিন্ডিকেট হয়। ফলে ফ্যাসিবাদ বলি তখনই যখন অর্থনীতিতে যখন এককেন্দ্রীকরণ হয়ে যায়, রাজনীতিতেও তখন এককেন্দ্রীকরণ হয়ে যায়। তখন আমি যা বলবো, আমি যেভাবে চালাবো, আমি যেভাবে কাজ করব, সেইভাবে তোমাকে চলতে হবে। যেমন বাজারে ওরা বলে আমরা যেভাবে জিনিসের দাম নির্ধারণ করবো সেই দামে আপনাকে কিনতে হবে, ঠিক তেমনি রাজনীতিতেও সেটা করে। ফলে অর্থনৈতিক শোষণ আর রাজনীতিতে তার কর্তৃত্ব, এই দুটো একসঙ্গে মিলে একটা ফ্যাসিস্ট শাসন তৈরি হয়। আমরা সেটা যদি দূর করতে চাই, তাহলে বাজার ব্যবস্থাটা কি একটু গণতান্ত্রিক করবার জন্য, জনগণের জীবনটাকে সহনীয় করার জন্য কোনো পদক্ষেপ নিলাম? পদক্ষেপ নিয়ে যদি ব্যর্থ হতাম। সরকারের উপদেষ্টা বলেছেন যে আমি অন্যকে চাচ্ছি যে তোমাদের কি সুবিধা দিলে তোমরা আসবে, আসো ব্যবসা করো। যারা আমদানি সুবিধা দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করা যায়? বলুন, বলতে হবে তোমাকে, ব্যবসায়ীকে আহ্বান জানাচ্ছে, বলতে হতো যে তোমাকে এই নিয়মের মধ্যে ব্যবসা করতে হবে। রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্র কি বলবে তোমাকে সুবিধা দিয়ে আমি ব্যবসা করাবো? রাষ্ট্রে তো এখানে প্রথম তো তার মরাল একটা ডিগ্রেডেশন হয়ে গেল। রাষ্ট্র বলবে তুমি ব্যবসা করবে, আমার পিছনে আছে 18 কোটি জনগণ, আমি 18 কোটি জনগণের মুখপত্র, আর তোমরা 2 লাখ ব্যবসায়ী। আমি কি 2 লাখ ব্যবসায়ীর দিকে তাকিয়ে 18 কোটি মানুষের ভাগ্যকে ছিনিমিনি খেলতে দিতে পারি? ফলে উই মাস্ট ফলো এ রুল, এবং যে কারণে বলা হয় যে ল অফ দ্য ল্যান্ড সবাইকে মানতে হবে। বিদেশিও যদি এখানে ব্যবসা করতে আসে, তাহলে আমার এই দেশের নিয়মটা তোমাকে মানতে হবে। ফলে এই গার্ডসটা তো একটা রাষ্ট্রের থাকতে হবে। সে 3 দিনের জন্য সরকার থাকুক আর 3 বছরের জন্য থাকুক, তার একটা গার্ডস থাকতে হবে, কারণ সে হলো প্রোটেক্টিং অ্যান্ড গার্ডিং দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। সেটা যদি সে প্রোটেক্ট করতে না পারে, তাহলে তো বুঝতে হবে যে সরকার অকার্যকর হয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই গার্ডসটা থাকা দরকার। 2, ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া নয়, ব্যবসায়ীদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করা। কেন 8 টাকা সয়াবিন তেলের দাম বাড়ানোর পরে বাজারে তেল অ্যাভেলেবল হয়ে গেল? তাহলে এই তেল তো ছিল দেশে। 2 নম্বর, 8 টাকা বাড়ানোর জন্য তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট হলো, তুমি 28 টাকা বাড়িয়ে দিলে কেন?
28 টাকা বাড়িয়ে দিলে সেটার জবাব 1.5 লক্ষ টন সয়াবিন তেল এক মাসে, সেখানে যে আমার 523 কোটি টাকা জনগণের পকেট থেকে নিয়ে নিলে এর জবাব কে দেবে? কিংবা সামান্য ডিমের সিন্ডিকেটকেও কি একটা রাষ্ট্র ভাঙতে পারবে না? তাহলে সেই ডিমের সিন্ডিকেটে উপরন্তু আরো 43টি পণ্যের উপরে 15% ভ্যাট। এখন এই জন্য বলছি কি, এই যে আমরা কিছু করতে পারছি না মানে কি, আমরা কিন্তু জনগণের উপর ঠিকই দায় চাপিয়ে দিতে পারছি। আমরা কিছু করতে পারছি না বলে যদি ছেড়ে দিতেন, ঠিক আছে, জনগণ যেমন গণভবন ঘেরাও করে করেছিল, জনগণ যদি রাস্তায় নেমে ওইরকম 2-4টা সিন্ডিকেটকে ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে জিনিস আদায় করে নিতে পারতো, তখন কিন্তু ঠিকই পুলিশ আর্মি চলে যাবে। ফলে কিছু করতে পারছি না এই কথাটা কিন্তু একটা লেম এক্সকিউজ। সে আসলে জনগণের জন্য কিছু করতে চাচ্ছি না, আমি করতে চাই কি, এই যে ওই যে বন্দোবস্ত নামে একটা কথা খুব চালু হয়েছে। আসলে বন্দোবস্ত কি, সবসময় তো একটা বন্দোবস্ত থাকে। এখন এই শব্দের খেলায় মানুষকে তো আটকে রাখা যাবে না, আমাকে শব্দের যথার্থ অর্থটা দেখতে হবে, আসলে কি পদ্ধতিতে সরকারটা চলছে। এবং আর একটা কথা একটু দেখেন, খেয়াল করে মানুষের অ্যাটেনশন ডাইভার্সন অ্যাক্টিভিটিসগুলো কীরকম। আচ্ছা, বাংলাদেশে কি সমস্যাটা ছিল জাতীয় পতাকা? না। বাংলাদেশের সমস্যা কি ছিল জাতীয় সঙ্গীত? না। বাংলাদেশের সমস্যা কি জাতীয় সীমানা? না। এগুলো সামনে নিয়ে আসলো। তারপরে কি সংবিধানকে আমরা কবরস্থ করে দেবো? আচ্ছা, সমস্যা কি এখন সংবিধান? তাহলে যা আমার সমস্যা নয় তাকে সমস্যা হিসেবে দেখিয়ে জনগণের অ্যাটেনশনটাকে অন্যদিকে ডাইভার্ট করাটা কি ঠিক হচ্ছে? ফলে এগুলো কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতে হবে। যে সরকারই ক্ষমতায় থাকেন না কেন তাকে অবশ্যই এর জবাব দিতে হবে। জনগণ তো আজকে জবাব নিতে পারছে না, কিন্তু জনগণের মনের মধ্যে প্রশ্নগুলো আছে। রাজনৈতিক দলের যেই সংস্কার সেটি অত্যন্ত জরুরি। একজন উপদেষ্টা বলেছেন যে পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট, যেটি এর আগে করা হয়েছিল জিয়াউর রহমানের আমলে, সেটি অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচন সংস্কার কমিশন করেছে সেখানে দেওয়া হয়েছে। আসলে রাজনৈতিক দলগুলোরকে একটি নিয়মের মধ্যে আনার জন্য এরকমের কি পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট ওয়ার্ক করবে কিনা, আর সেটি যদি হয় রাজনৈতিক দলগুলো আসলে সেটা মানবে কিনা? যদি একটা নিয়মিত নির্বাচন হয়, নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টিডোট, যেটা দিয়ে রাজনৈতিক দলগুলো সংস্কারের পথে যেতে বাধ্য হবে। এখন আমরা যদি কয়েকটা কাজ কিন্তু করতে পারি, নির্বাচনে টাকার খেলা চলবে না, নির্বাচনে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করা যাবে না, আর নির্বাচনে ধর্মের রাজনৈতিক ব্যবহার হবে না। কারণ টাকা দিয়ে মানুষকে বশীভূত করা যায়, আর ধর্মের আবেগ দিয়েও মানুষকে বিভ্রান্ত করা যায়। ধর্ম মানুষের বিশ্বাস, আবেগ, এটাকে কেউ যেন ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার না করে। এই জায়গাগুলো যদি একটু বন্ধ করা যায়, আর তারপরে যদি হয় যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যেমন তাদের আয় ব্যয়ের হিসাবটা দেবেন, ঠিক তেমনি নির্বাচিত হওয়ার পরে 5 বছর যদি পার্লামেন্ট মেম্বার হিসেবে তারা থাকেন, এই 5 বছর কোনো পার্লামেন্ট মেম্বার কোনো ব্যবসা করতে পারবেন না। কারণ রাষ্ট্র যেহেতু তাকে ভাতা দিচ্ছে, রাষ্ট্র তাকে সুবিধা দিচ্ছে, এই 5 বছরে তারা নিজের এলাকার বাইরে কোনো ব্যবসা বাণিজ্য বাড়িঘর করতে পারবেন না। এবং এমপি সাহেবের কাজ আইনসভায়, ফলে তাকে ওই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সুযোগ নেওয়া তাকে দেওয়া যাবে না। এই কাজগুলো যদি অন্তত বন্ধ করে, তারপরে দেখা যাক পার্লামেন্ট পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট না, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট সেটা নাই। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে আরও অনেক কথা আছে। সেটা কি, নির্বাচনে আপনি 25 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। একজন স্কুলের হেডমাস্টার, সৎ মানুষ, তিনি কি মিনিমাম 25 লাখ টাকা বা ম্যাক্সিমাম 25 লাখ টাকা এইরকম কোথাও যদি তার হয়, সে কি নির্বাচনে দাঁড়াতে পারবেন না তো। ফলে প্রথমে টাকার খেলায় হেরে যাবেন তিনি। এরপরে যে অলিখিত মনোনয়ন বাণিজ্য এবং ওই ভোটারদের মন কেনার জন্য যে টাকা ব্যবহার করা, এগুলো যদি করতে থাকে তাহলে তো আর টাকাওয়ালারা ছাড়া নির্বাচনে কেউ যেতে পারবে না। যদি ব্যবসায়ীদেরই ক্লাব হয় পার্লামেন্ট, তার পার্লামেন্ট তো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে। আর একটা বিষয় যদি হয়, যদি পার্লামেন্ট যদি আইনসভা হয়, তার সঙ্গে তো বিতর্ক হবে, কোন আইনে দেশ চলবে, কৃষি নীতিটা কী হবে, শিল্পনীতিটা কী হবে, শিক্ষানীতিটা কী হবে, বাণিজ্য নীতিটা কী হবে, পররাষ্ট্রনীতি কী হবে। বলুন তো, গত 53 বছরে পার্লামেন্টে এই ধরনের বিতর্ক কি আমরা শুনেছি? শুনি নাই। প্রশংসা শুনতে টাকা খরচ করেছি। পার্লামেন্টে 1 মিনিট পার্লামেন্টের ব্যয় নির্বাহ করতে গেলে 2 লক্ষ টাকা খরচ হয়। এখন একজন আরেকজনকে যদি গালি দেয়, ওই গালি দেওয়ার খরচও কিন্তু জনগণই বহন করে। ফলে আমরা মনে করি পার্লামেন্টকে যদি একটা কার্যকর করতে হয়, প্রথমে নির্বাচনী ব্যবস্থাটাকে টাকার প্রভাব থেকে মুক্ত করতে হবে। 2, পার্লামেন্ট সদস্যদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। 3, প্রশাসন এবং পুলিশ যারা সমস্ত স্বৈরাচারের দোষর থাকে, যারা সমস্ত ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হয়ে ওঠার করে, রাজনৈতিক দলগুলো গালি খায়, কিন্তু তারা কিন্তু ঠিকই দুধ মধু খায়, এই জায়গাটাও একটু বন্ধ করার ব্যবস্থা করতে। তাহলে ওই কাগজে কলমে পলিটিক্যাল পার্টিস রেগুলেশন না করে অন্তত রিয়েল একটা পলিটিক্যাল রেগুলেশন তৈরি করা যাবে। ধন্যবাদ।